দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি ভাস্বতীর সঙ্গে রয়েছি আমি জুহিতা। আর যে খবরের শুরুতে নজর রাখবো, লোকসভা ভোটের আগে মমতার বড় ঘোষণা। 100 দিনের কাজে 21 লক্ষ বঞ্চিতের ব্যাংক অ্যাকাউন্টে 21শে ফেব্রুয়ারি টাকা দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে লড়াই মমতার মাস্টার স্ট্রোক। একই সঙ্গে সংখ্যালঘুদের মাথায় ছাদ তৈরিরও ঘোষণা মুখ্যমন্ত্রীর। লোকসভা ভোটের আগে বিজেপির থেকে কয়েক যোজন এগিয়ে যেতে এই গুরুত্বপূর্ণ তাস খেললেন মমতা। রেড রোডে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্ণা কর্মসূচির শেষ দিনে মাস্টার স্ট্রোক খেললেন মমতা। রাজ্যই মিটিয়ে দেবে টাকা। 21শে ফেব্রুয়ারি 21 লক্ষের ব্যাংক অ্যাকাউন্টে বকেয়ার টাকা। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। রাজ্যে মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই সকালের দিকে বন্ধ ছিল মাইকিং। তবে বেলা গড়াতেই কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ে ঝাঁঝ বাড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। বকেয়ার দাবিতে লড়াই চলবে। রাজ্য রাজধানীতে লাগাতার আন্দোলন, ধর্ণা। একাধিকবার প্রধানমন্ত্রী, গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে বৈঠক। প্রতিশ্রুতি মিললেও বাস্তবে তার ফল শূন্য। 1 ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্রকে বকেয়া মেটানোর ডেডলাইন দিয়েছিলেন মমতা, কিন্তু তাতেও কাজ হয়নি। তাই ধর্ণা মঞ্চ থেকেই লোকসভা ভোটের আগে মমতা তুরুপের তাস খেলে দিলেন। 100 দিনের কাজে বঞ্চিতদের বকেয়া মেটাবে রাজ্যই। 21শে ফেব্রুয়ারি সব বঞ্চিতের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, বড় ঘোষণা মমতার। আবাসেও সরব মমতা। একই সঙ্গে মমতা বলেন, আবাসের 11 লক্ষও ক্লিয়ার করেও করেনি কেন্দ্র। তবে আমরা ভিক্ষা চাই না, জয় করতে চাই। সংখ্যালঘু উন্নয়ন দপ্তর সংখ্যালঘুদের বাড়ি বানানোর টাকা দেবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর। মনে রাখবেন, সংখ্যালঘুরাও মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে তার বাড়ি পাবেন। বাদবাকি যারা আছেন আমার উপর ছেড়ে দিন, একবারে না পারলেও আস্তে 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 দেখব। এদিন ধর্ণামঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ শানার মুখ্যমন্ত্রী। সবাই চোর আর বিজেপি শুধু সাধু, প্রশ্ন ছুঁড়ে দেন মমতা। আরে গরিব লোকের মাথার ছাদটা কেড়ে নিয়েছো, তাকে দিচ্ছ না, টাকা চাইলে বলছো চোর। সবাই চোর আর তুমি সাধু? সবচেয়ে বড় চোর কারা? সবচেয়ে বড় চোর কারা? সবচেয়ে বড় ডাকাত কারা? সবচেয়ে বড় গদ্দার কারা? 2024-এর লোকসভা ভোটের আগে এই ঘোষণা নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক, মত রাজনৈতিক মহলে। বঞ্চনার অভিযোগকে সামনে রেখে টানা লড়াইয়ে রাজ্যের এই পদক্ষেপ ভোট ব্যাংকে কতটা ছাপ ফেলে সেটাই দেখার। দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি। লোকসভা নির্বাচনের আগে সংঘাতের আবহে জোটে জোর মমতা বন্দ্যোপাধ্যায়ের। শনিবার ধর্ণা মঞ্চ থেকে সেই বার্তাই দিলেন তৃণমূল সুপ্রিমো। সামনের সারির জাতীয় দলগুলি এগিয়ে এলেই বিজেপিকে গদিচ্যুত করা সম্ভব বলে দাবি করেন তৃণমূল সুপ্রিমো। জোটে থেকেও নিজেদের মধ্যেকার সংঘাতে জর্জরিত ইন্ডিয়ার প্রধান দুই শরিক। একই সুর শোনা গেল জোট শরিক কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশের গলাতেও। ইন্ডিয়া জোটের অন্যতম দুই মুখ রাহুল, মমতা। প্রথমের কয়েকটি বৈঠকে পাশাপাশি দুজনকে দেখা গেলেও রাহুলের ন্যায়যাত্রা শুরুর আগে ভার্চুয়াল বৈঠকে গড়হাজির ছিল তৃণমূল। রাহুলের ন্যায়যাত্রা বাংলায় ঢোকার আগে থেকেই বাংলায় একলা চলার বার্তা দেন মুখ্যমন্ত্রী। রাহুলের যাত্রা বাংলায় থাকাকালীনই কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়াতে পিছু হটেননি জোট শরিক মমতা। সিপিএমের সঙ্গে জোট বেঁধে বিজেপিকে অক্সিজেন যোগাচ্ছে কংগ্রেস, এই অভিযোগও তোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শুক্রবারই রাজ্যে রাহুলের ন্যায়যাত্রা শেষ হয়েছে। এদিনই কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে ধর্ণায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকেই বাংলায় আসন সমঝোতা নিয়ে তৃণমূল কংগ্রেসের দূরত্ব বাড়তে থাকে। জোটে কাঁটা হিসেবে সিপিএম কংগ্রেস জোট তত্ত্বও সামনে আসে। সেই সংঘাতের মাঝেই শনিবার ধর্ণা মঞ্চ থেকে ফের গাঁটবন্ধনে জোর দেন জোট শরিক মমতা। বলেন, প্রথম সারির জাতীয় দলগুলি এগিয়ে এলেই বিজেপিকে হঠানো সহজ হবে। এই অবস্থায় আমি যোগেশ ভাইদের কথা বলবো, যোগেন্দ্র ভাইদের, আমার দিক থেকে কোনো আপত্তি নেই। আমি অল আউট খেলায় খেলবো, অল আউট জিতবো, অল আউট খেলবো। খেলাও হবে, খেলতেও হবে, জিততেও হবে। সব রাজ্য এইভাবে যদি এগিয়ে যায়, সব পন্টাল অর্গানাইজেশন যদি এগিয়ে যায়,
সব রিজিওনাল পার্টি যদি এগিয়ে যায়, সব ন্যাশনাল পার্টি যদি এগিয়ে যায়, আমি বিশ্বাস করি বিজেপি যদি ভাবে আমি চিরকাল থাকবো, চিরকাল কেউ থাকে না। ধর্নার প্রথম দিন রাহুল গান্ধীর উদ্দেশ্যে মন্তব্য করায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। রাহুল গান্ধী জোট শরিক হওয়া সত্ত্বেও কিভাবে মমতা ওই মন্তব্য করলেন সেই নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কয়েকদিন আগেই রাহুল গান্ধীর সঙ্গে একসঙ্গে মিটিং করতে গেলেন, কখনো পাটনা কখনো বেঙ্গালুরু। রাহুল গান্ধীকে তখন বললেন আমার লিডার। এই মমতা ব্যানার্জি রাহুল গান্ধীকে কদিন আগে বলেন আমার লিডার। তার আজকে মুখে এই ধরনের রাহুল গান্ধী সম্পর্কে কুরুচিকর মন্তব্যে বাংলার মানুষ নিশ্চয় ধিক্কার জানাবে। এদিন ধর্ণামঞ্চ থেকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে কটাক্ষ করেন। তিনি দাবি করেন বিজেপির একমাত্র দালাল অধীর চৌধুরী। বাংলা থেকে কংগ্রেসকে মুছতে ওই একটা নামই যথেষ্ট। অধীর নাকি বিভিন্ন কথা বলছে। আচ্ছা, আপনারাই তো কংগ্রেস কেন? আপনারাই তো গত 1 বছর ধরে বলেছিলেন পশ্চিম বাংলায় যে না, তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো অ্যালায়েন্স করব না, তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করব না, আমাদের লড়াই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আমরা পার্লামেন্টে, সুদীপ দাও রয়েছেন এখানে, আমাদের অন্যান্য অনেক এমপি রয়েছে। আমার সঙ্গে যখনই ইন্টারাকশন হয়েছে, সোনিয়াজির সঙ্গে যখনই আমার ইন্টারাকশন হয়েছে, রাহুল গান্ধীর সঙ্গে আমার যখনই ইন্টারাকশন হয়েছে, আমি একটা কথাই বলেছিলাম যে শুনে রাখুন, পশ্চিম বাংলায় কংগ্রেসকে শেষ করে দেওয়ার জন্য একটা লোকই যথেষ্ট, তার নাম হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। আর কাউকে দরকার হবে না, কংগ্রেসকে তুলে দেবে। বিজেপির এই পশ্চিম বাংলায় প্রথম যে এজেন্ট, নাম্বার 1 এজেন্ট, তার নাম হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী, বিজেপির বড় দালাল। যদিও জোট শরিক হিসেবে মমতার উদ্দেশ্যে কোনো রকম মন্তব্য করতে চাননি কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ। उन्होंने बहुत सारे चीज़ें कही हैं कांग्रेस के पार्टी के बारे में। मैं कुछ नहीं कहूँगा, मैं यही कहूँगा कि वो बार बार कह रही हैं कि वो इंडिया गठबंधन का एक हिस्सा है। हम भी इंडिया गठबंधन में हैं। हमारा कर्तव्य बनता है, हमारा धर्म बनता है कि हम इंडिया गठबंधन को और मजबूत करें, और एक ही निशाना होना चाहिए, हम लोग बीजेपी के खिलाफ लड़ाई लड़ रहे हैं। ইন্ডিয়া জোট গঠনের পর থেকেই সমস্ত বিজেপি বিরোধী দলগুলি যতই মুখে জোটের কথা বলুক না কেন, প্রকাশ্যে একলা চলো নীতিকেই সঙ্গী করতে চাইছে। আসন সমঝোতা থেকে শুরু করে নীতিগত আদর্শ কিছুতেই যেন থিতু হতে পারছে না কংগ্রেস ও তৃণমূল। তবে চলতে থাকা সেই সংঘাতের মাঝে তৃণমূল সুপ্রিমোর বার্তায় জোটের পালে হাওয়া লাগতে পারে বলে মনে করছেন রাজনীতিবিদরা। কলকাতা টিভি। লোকসভা ভোটের আগে ফের একবার চর্চায় সিএ এনআরসি ইস্যু। 1 সপ্তাহের মধ্যে কার্যকর হবে সিএ, ফের হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের। তবে তার ডেডলাইন শেষ হওয়ার আগেই পিছিয়ে গেল সিএ কার্যকরের দিন। শান্তনুর সিএ জোজোর দিনেই মমতার বার্তা, রাজ্যে এনআরসি সিএ করতে দেবেন না। सीएए चर्चाয় उत्तप्त राजनीति। जिस राज्य में इतनी घुसपैठ होती है वहां कभी विकास हो सकता है क्या? जोर से बोलो, हो सकता है? और इसीलिए ममता बनर्जी सीएए का विरोध कर रही है। सीएए कर दे, मगर मैं आज इस सभा में कह कर जाता हूं, ममता दीदी, सीएए देश का कानून है, इसको कोई रोक नहीं सकता और हम सीएए को लागू कर देंगे। बंगाल के सोशल मीडिया पर कोई रख रहा है ভোটের আগে লাগু হবে সেই ইঙ্গিত দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই জল্পনাতে শিলমোহর দিয়ে 28শে জানুয়ারি মতুয়াগড়ের বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর জানান 1 সপ্তাহের মধ্যে কার্যকর হবে সিএএ। আগামী 1 সপ্তাহের মধ্যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন। আজকে সেই গ্যারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি। শান্তনু ঠাকুরের দাবির পরই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। তার ডেডলাইন অনুযায়ী বাকি ছিল আর 2 দিন, কিন্তু তার আগেই সিএএ লাগু নিয়ে বদলালো শান্তনু ঠাকুরের ডেডলাইন। তার ডিগবাজি। আগে বলেছিলাম 7 দিনের মধ্যে কার্যকর হবে, এখন বলছি 7 দিনের মধ্যে প্রক্রিয়া সম্পূর্ণ হবে। সিএ হবেই, কয়েক দিনের মধ্যে সিএ লাগু হয়ে যাবে, এটা আমি বলেছি। ঠিক
ঠিক আছে, টার্গেট দিয়েছিলাম, ওটা স্টেজে বসে কথা বলার মতো একটা দিতে হয়, সেটা দিয়েছিলাম, কিন্তু সিএ কয়েকদিনের মধ্যে লাগু হবে, আপনারা দেখতে পাবেন। সিএএ নিয়ে একাধিকবার কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 19-এর লোকসভা নির্বাচন থেকে 21-এর বিধানসভা ভোট, বারবার বিজেপির জাতীয় বঙ্গ নেতাদের মুখে বাংলায় সিএএ চালু নিয়ে উস্কানি শোনা গেছে। তবে মমতার পাল্টায় বঙ্গে বিজেপির সিএএ রাজনীতি খুব বেশি ডানা মেলতে পারেনি। ওই হুঁশিয়ারিতেই শেষ হয়ে গেছে গেরুয়া উত্তেজনা। শান্তনুর সিএএ উস্কানির দিন ফের বিরোধিতা মমতার। ধর্ণা মঞ্চ থেকে তার স্পষ্ট ঘোষণা, বাংলায় সিএএ করতে দেব না, এনআরসিও করতে দেব না, আর কাকা করতেও দেব না। লোকসভা ভোট দোরগোড়ায় বিজেপির অন্যতম তাস সিএএ এনআরসি। সুর চড়েছে বিজেপির নেতাদের। বিজেপির নেতৃত্বের হুঙ্কার কি আদৌ যথাযথ, নাকি মতুয়া ভোট ব্যাংকের দিকে নজর রেখেই সিএএ তো গেরুয়া শিবিরের? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি। বিরোধী ইন্ডিয়া জোট নিয়ে কোনো জট নেই, ফের বার্তা সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের। জোটের নেতৃত্ব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সমাজবাদী পার্টির সুপ্রিমো বলেন, এখনই জোটের নেতৃত্ব নিয়ে কোনো ভাবনা চিন্তা করা ঠিক নয়। একেবারে আর ভোটের পর যে দলের আসন সংখ্যা বেশি হবে সেই দলই জোট নেতৃত্বের দাবিদার হবে, এমনই দাবি করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। জোট নিয়ে কোনো জট নেই এমনটাই জানানো হয়েছে অখিলেশ যাদব, তিনি এমনটাই দাবি করেছেন। ইন্ডিয়া জোট নিয়ে কোনো রকম জট নেই। আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে অর্থাৎ বাংলায় বারংবার যে বিরোধী ইন্ডিয়া জোট নিয়ে জট তৈরি হয়েছে, সেখান থেকে বিরোধী ইন্ডিয়া জোট নিয়ে কোনো জট নেই এমনটাই বার্তা দিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। জোটের নেতা নির্বাচনে অখিলেশের সওয়াল, ফের বার্তা সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের। জোটের নেতৃত্ব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখনই জোটের নেতৃত্ব নিয়ে কোনো ভাবনা চিন্তা করা ঠিক নয়। আর অখিলেশ যাদব কি মন্তব্য করেছেন শোনাবো আপনাদের। इंडिया गठबंधन बनेगा और हमने तो सीधी सी बात है, जीत ही आधार है। सीट जीतिए, गठबंधन में कोई शिकायत नहीं, किसी से नहीं। हमारा गठबंधन का आधार जीत का आधार होगा। सीट अगर आप जीत सकते हैं तो आप ले लीजिए, सीट अगर इस समीकरण में ये जीत सकता है तो ये ले लें। इसलिए गठबंधन होगा और इंडिया गठबंधन बनेगा। लेकिन कांग्रेस इंडिया गठबंधन के साथ साथ ये नया है एक नारा पीडीए, ये पीडीए ही एनडीए को हराएगा। बीजेपी की बांटने की राजनीति, बीजेपी की नफरत की राजनीति कामयाब नहीं होगी। पीडीए की ताकत, पीडीए रणनीति कामयाब होगी। ঝাড়খণ্ডে রাহুলের অন্যান্য আরো খবর নিয়ে ফিরে আসছে বিরতির পর। ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরে নজর রাখবো, ঝাড়খণ্ডে রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা। ঝাড়খণ্ডের গোড্ডা থেকে কেন্দ্রের সরকারকে তোপ রাহুলের। ফের আদানি ইস্যুকে হাতিয়ার করে কৃষকদের পাশে থাকার বার্তা। এছাড়া ভাষণে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর প্রশ্ন, দেশে আদানিদের মতো লোকদের যদি কোটি কোটি টাকা ঋণ মকুব করা হয়, তাহলে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের ঋণ মকুব করবে না? কৃষকরা কি ভুল করেছে, এমনটাই প্রশ্ন তুলেছেন তিনি। কৃষক ঋণে মোদীকে তোপ দিয়েছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায়যাত্রা ব্যাপক সাড়া পেয়েছে। কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন। কৃষক ঋণে মোদীকে তোপ রাহুলের। আমরা দেখেছি যে বিভিন্ন প্রান্তে ঘুরে তিনি মানুষের সঙ্গে জনসংযোগ সারছেন লোকসভা নির্বাচনের আগে। ঝাড়খণ্ডে রাহুলের ভারত জোড়ো ন্যায়যাত্রা। ঝাড়খণ্ডের গোড্ডা থেকে কেন্দ্রের সরকারকে তোপ দিয়েছেন রাহুল গান্ধী। কি বলেছেন রাহুল গান্ধী শোনাবো আপনাদের। मैं आपसे सवाल पूछना चाहता हूं, अदानी जैसे लोगों के लाखों करोड़ रुपए माफ होते हैं, किसानों के क्यों नहीं माफ करते नरेंद्र मोदी? क्यों नहीं करते? किसानों ने क्या गलती की है? तो किसानों के खिलाफ अन्याय, आदिवासियों के खिलाफ अन्याय, आप और नारा बाद में लगाना अच्छी बात है, चलो एक नारा लगाना है तो लगवा देते हैं, भारत जोड़ो, भारत जोड़ो। तो आखिरी अन्याय, आदिवासियों के खिलाफ अन्याय, दलितों के खिलाफ अन्याय,
किसानों के खिलाफ अन्याय, मजदूरों के खिलाफ अन्याय। অন্যদিকে ভারতরত্ন পাচ্ছেন লালকৃষ্ণ আদবানি, জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী জানান, লালকৃষ্ণ আদবানি ভারতরত্ন পদক প্রদান আমার জন্য খুবই আবেগপূর্ণ মুহূর্ত। দেশে আধুনিক হিন্দুত্ববাদের প্রতিষ্ঠাতা আদবানি দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রীও। তার এই সম্মান প্রাপ্তিতে খুশি হিন্দুত্ব শিবির। যদিও অনেকে পর্যবেক্ষকই মনে করিয়ে দিয়েছেন আদবানির রামরথ যাত্রার দাঙ্গার পর দাঙ্গা, বাবরি মসজিদ ধ্বংস এসব এর ইতিহাস। ভারত রত্ন পাচ্ছেন লালকৃষ্ণ আদবানি। জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টির জন্ম বৃত্তান্তে অন্যতম প্রধান ভূমিকা লালকৃষ্ণ আদবানির। 1977 সালে লোকসভা নির্বাচনের আগে হিন্দুত্ববাদী দল জনসংঘ অন্য কয়েকটি দলের সঙ্গে মিশে তৈরি হয়েছিল জনতা পার্টি। ইন্দিরা গান্ধীর কংগ্রেসকে রুখতে সেকালের জনতা পার্টিতে সামিল হয়েছিল সমাজবাদী কংগ্রেসের একাংশ অনেকেই। জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে সেবারে জনতা পার্টি ইন্দিরা কংগ্রেসকে হারিয়ে দেয়। প্রধানমন্ত্রী হয়েছিলেন মোরারজি দেশাই। সেই সময় তার মন্ত্রিসভায় মন্ত্রী হয়েছিলেন বাজপেয়ী এবং আদবানি। কিন্তু নানান মতান্তরে জনতা পার্টি টেকেনি। এই পরিস্থিতিতে প্রাক্তন জনসংঘীরা একটি নতুন দল গড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। 1980 সালে নতুন দল গঠন, নাম দেওয়া হয়েছিল ভারতীয় জনতা পার্টি। দল গঠনে প্রধান ভূমিকায় ছিলেন দুজন, একজন হয়েছিলেন প্রধানমন্ত্রী, অপরজন হয়েছিলেন উপপ্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী, উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন লালকৃষ্ণ আদবানি। 2014 সালে লোকসভা নির্বাচনের ঠিক আগে অনেকেই আশা করেছিলেন লালকৃষ্ণ আদবানি হবেন বিজেপি তথা এনডিএ শিবিরের প্রধানমন্ত্রীর পদপ্রার্থী, কিন্তু তা হয়নি। গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনে রেখে সেবার লোকসভা নির্বাচনে যায় বিজেপি তথা হিন্দুত্ববাদী শিবির। 2014 সালে নরেন্দ্র মোদী সরকার গঠন হওয়ার পর থেকে লালকৃষ্ণ আদবানি সরে যান সক্রিয় রাজনীতির রঙ্গমঞ্চ থেকে। বয়স অবশ্য কম হয়নি এই প্রবীণ নেতার। বর্তমানে তার বয়স 97 বছর। তবে দেশের রাজনীতি সম্পর্কে খোঁজ খবর রাখেন, কেউ পরামর্শ চাইলে পরামর্শ দেন এই নবতিপর নেতা। একসময়ের গুরু প্রাক্তন উপপ্রধানমন্ত্রী আদবানিজিকে নিজের হাতে ভারতরত্ন তুলে দিতে যান কিনা তার বিখ্যাততম শিষ্য নরেন্দ্র মোদী, সেটাই এখন দেখার। কলকাতা টিভি। ভারত রত্ন পাচ্ছেন বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানি। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর পোস্টের পর থেকেই শুরু খুশির হাওয়া হিন্দুত্ববাদী শিবিরে। রাম মন্দির আন্দোলনের অন্যতম হোতা আদবানিকে দেওয়া এই স্বীকৃতিকে স্বাগত জানাচ্ছেন রাজনীতি নির্বিশেষে অনেকেই। এহেন আদবানিকে কার্যত ব্রাত্য রেখে উদ্বোধন হয়েছে রাম মন্দির, জানিয়ে কটাক্ষের শিকার হতে হয়েছিল বিজেপিকে। ভারতের সর্বোচ্চ সম্মান পেতে দেখে খুশি আদবানি পরিবার। 80-90-এর দশকে রাম মন্দির আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি। 1992 সালের 6 ডিসেম্বর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় কয়েক শতাব্দী প্রাচীন বাবরি মসজিদ। তারপর দীর্ঘ লড়াই চলে আদালতে। অবশেষে চলতি বছরের 22শে জানুয়ারি বিজেপি সরকারের আমলেই যখন সাড়ম্বরে রাম মন্দির প্রতিষ্ঠিত হলো, সেই সময় কার্যত ব্রাত্যই রইলেন মূল কাণ্ডারি। আমন্ত্রণ জানালেও স্বাস্থ্যের কারণ দেখিয়ে অনুষ্ঠানে উপস্থিত হতে বারণ করা হয় আদবানিকে। এদিকে রাম মন্দির উদ্বোধনকে ঘিরে দেশে জুড়ে চলা মোদি ফিভারের মাঝেই কার্যত অন্ধকারই রয়ে গেলেন আদবানি। এহেন পরিস্থিতিতে শনিবার সকালে আদবানিকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারত রত্ন দেওয়ার ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় আদবানির সঙ্গে ছবি পোস্ট করে শুভেচ্ছাও জানান নরেন্দ্র মোদী। তারপর থেকেই বিরোধীদের কটাক্ষের মুখে পড়েছে বিজেপি। রাম মন্দির উদ্বোধনের সময় 97 বছরের প্রবীণ নেতাকে ব্রাত্য রাখা হয়েছিল, তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। লালকৃষ্ণ আদবানি এই রাম যে মন্দির, তার তো দাবির প্রথম উদ্যোক্তা ছিলেন তিনি। সেই লালকৃষ্ণ আদবানি যিনি এই রাম মন্দির আন্দোলনের মূল প্রবক্তা, মূল মাথা, তাকেই রাম মন্দির উদ্বোধনে ডাকা হলো না। ডাকা হলো শুধু তাই নয়, নিমন্ত্রণ করা হলো, আবার বলে দেওয়া হলো স্বাস্থ্য খারাপ, তো তাই যেন না আসা হয়। একই সুরে গলা মিলিয়েছে তৃণমূল। বিজেপির জন্মদাতা অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি এবং সেই সময়কার নেতাদের নরেন্দ্র মোদী এবং অমিত শাহ কিভাবে বয়কট করে একঘরে করে রেখে দিয়েছে সেটা সারা দেশের মানুষ দেখেছে। যে রাম মন্দিরের দাবি তুলেছিলেন লালকৃষ্ণ আদবানি, তাকে প্রাপ্ত করে রেখে নিজে সমস্ত নীতি বহির্ভূত ভাবে সেখানে প্রাণ প্রতিষ্ঠা করলেন নরেন্দ্র মোদী নিজে। তবে আদবানি ভারতরত্ন পাওয়ায় খুশির হাওয়া বিজেপির অন্দরে। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি জানান, আদবানির মতো মানুষের জন্যই বিজেপি আজকের জায়গায় দাঁড়িয়ে।
তাঁর থেকে পাওয়া রাজনৈতিক শিক্ষাই বিজেপির সাফল্যের অন্যতম চাবিকাঠি। हमारे प्रेरणा स्त्रोत्र लाल कृष्ण आडवाणी जी को भारत रत्न से गौरवान्वित करना ये पूरे देश के लिए और हम सब के लिए बहुत गौरव का क्षण है। भारतीय जनता पार्टी के विस्तार में अटल जी और आडवाणी जी की भूमिका बहुत महत्वपूर्ण रही। मेरा ये सौभाग्य रहा कि दोनों के साथ काम करने का मुझे मौका मिला। মোদির ঘোষণার পরই খুশির হওয়া আদবানি পরিবারেও সকালে খবর পাওয়ার পরেই মেয়ে প্রতিভা আদবানি মিষ্টিমুখ করান লালকৃষ্ণ আদবানিকে। তিনি জানান দেশের সর্বোচ্চ সম্মান পাওয়ার খবরে খুশি তাদের পরিবার। सर इज वेरी ओवरवेल्म्ड एंड ही वैसे भी वो कम एक्सप्रेस करते हैं, जीवन भर में वो कम शब्दों वाले इंसान रहे, बट स्वाभाविक उनकी आंखों में आंसू थे और इस चीज की संतुष्टि और खुशी दोनों है कि उन्होंने अपना पूरा जीवन देश की सेवा में लगाया है और मैं मानती हूँ कि उनके जीवन के इस पड़ाव पर इस तरह के सर्वोच्च सम्मान से नवाजा जाना बहुत बड़ी बात है और हम लोग बहुत खुश हैं इसके लिए। प्रधानमंत्री श्री मोदी जी का बहुत आभारी हूँ। उन्होंने श्री लाल कृष्ण आडवाणी जी को भारत रत्न से सम्मानित किया है और ये परिवार के लिए, देश के लिए, हम सब के लिए एक बहुत ही प्रसन्नता का विषय है। মৃত্যুর কয়েক বছর আগে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান পান প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। তবে প্রবীণ বিজেপি নেতার শারীরিক অসুস্থতার কারণে ওই সম্মান গ্রহণের সময় তাঁর চেতনা ছিল না। কিন্তু ৯৭ বছরের আডবাণী সেই সম্মান অশক্ত শরীরে গ্রহণ করলেও তা সজ্ঞানেই পাচ্ছেন। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন ৭ দিন।